5ই আগস্টের পরে যেটা হয়েছে, কলকাতার কবিরা, আমার যারা একসময় বন্ধু কবি ছিলেন, তারা স্ট্যাটাস দিয়ে ধরেন আমার বিরুদ্ধে তারা আমাকে আনফ্রেন্ড করছেন, ব্লক করছেন। এবং কলকাতায় যেটা হয় যে আমাকে আসলে এখন বলাই হয় যে ভারত বিদ্বেষী। হ্যাঁ, তো আমি কিন্তু জানতাম যে আমি যদি, আচ্ছা কেন তারা বলতেছে আমি তার পিছনে কারণগুলো বলি। আমাদের এখানে যখন অভ্যুত্থানের পরপরই একটা বড় বন্যা হয়েছিল, তো ওই বন্যার কারণ কলকাতা পানি ছেড়ে দিচ্ছে ঘটনাটা ওইরকম না, কিন্তু আমি তো আসলে এই পলিটিক্সটা বুঝি যে বাংলাদেশের যে যে নদীর যে ব্যবস্থাটা, বাংলাদেশের যে নদীগুলো আপনার ইন্ডিয়া হয়ে ঢোকে, প্রত্যেকটা নদীতে তারা কোনো না কোনো তারা বাদ দিয়ে রাখছে। হ্যাঁ, এখন ওই দিন হয়তো তারা পানিটা ছাড়েনি, কিন্তু আমাদের এখানে বন্যার জন্য বা আমাদের এখানে খরার জন্য যে কোনো না কোনো কারণে ইন্ডিয়া দায়ী, দিল্লি দায়ী, এটা তো আমি জানি। তখন হচ্ছে আমি একটা লাইন লিখছিলাম এরকম, যেটা সে সময় প্রচুর ভাইরাল হয়েছিল, এরকম যে রক্ত দিয়া বানাইছি ঘর, দিল্লি দেখায় পানির ডর। হ্যাঁ, এটা লেখার পরে তখন প্রচুর এটা ভাইরাল হয়ে যায় এবং আমার কলকাতার বন্ধুরা একের পর এক আমার বিরুদ্ধে দিতে থাকে, স্ট্যাটাস দিতে থাকে এবং ব্লক করে অবস্থা খারাপ। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন, কলকাতার প্রীতি তো আমার নাই আসলে কোনোভাবেই। আমি কেন এটা বলতেছি, আমার আসলে এটা বলার উদ্দেশ্যটা অন্য, যে কলকাতা কেন ফিল করে যে দে নিড টু রিড হাসান রুবায়েত, কেন এই জায়গা থেকে আমি বলতেছি। কলকাতার আমার কোনো প্রীতি নাই, মানে ইভেন আদৌ নাই। বরং হ্যাঁ, কলকাতার প্রতি আমার একটা অন্য প্রীতি আছে, সেটা হলো যে আমি চাই কলকাতার মার্কেটটাই দখল করতে। কোন অর্থে যে আমার বই কলকাতায় হাজার হাজার কপি বেচা হোক, আমাদের বইগুলো হ্যাঁ, মানে আমাদের মানে বলার আগে আমি আমারটাই বলি আর কি, যে আমি তো চাই যে আমার বই ওখানে হাজার হাজার কপি বেচা হোক। মানে ওরা আসলে আপনাকে পড়ে কেন তাহলে? হ্যাঁ, এটা হলো কোশ্চেন, যে ওরা আসলে আমাকে কেন পড়ে। দেখেন, আমি আসলে এমন কিছু বিষয় নিয়ে কাজ করছি যেটা তো আসলে ওখানে কেউ করেনি এবং বাংলাদেশেও খুব কম মানুষ করছে। যেমন ধরেন যে আমি যে বইটার কথা আপনাকে গতকালকে বললাম, যে মোহাম্মদ আসলাম নিয়ে আমার একটা একদম একক একটা বই আছে। আপনি সম্ভবত মডার্ন কোনো, আমি আসলে মডার্ন বা মডার্নিটি কোট আন কোট এই শব্দকে আমি ক্রিটিক্যালি দেখি, কিন্তু বোঝার সুবিধার জন্য বলতেছি 1930 পরে। হ্যাঁ, মানে 1930 যখন থেকে জীবনানন্দ দাশরা যারা একটা আলাদা একটা কাব্য ধরেন একটা আন্দোলন তারা গড়ে তুললেন, এরপরে সম্ভবত কোনো মেইন স্ট্রিম খুব গুরুত্বপূর্ণ কোনো কবির একক কোনো কবিতার বই নাই যেটা আসলে নবীজিকে নিয়ে লেখা। মানে আপনি নবীজিকে নিয়ে একটা পূর্ণাঙ্গ কবিতার বই করছেন। মানে বাংলাদেশে ধরেন কবিরা লিখছেন নবীজিকে নিয়ে, কিন্তু হয়তো বিচ্ছিন্ন হবে, একটা দুইটা তিনটা হয়ে লিখছেন, কিন্তু আমি তো একটা পূর্ণাঙ্গ কবিতার বই লিখছি। এবং এই বইটা কলকাতার ধরেন গুরুত্বপূর্ণ পাঠকেরা এটা নিয়ে কথা বলছেন যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। কেন আপনি খেয়াল করে দেখবেন যে কলকাতার রাইটারদের কাছে তো আসলে নবীজি নাই, তো ও আসলে আমার লিটারেচার পড়া ছাড়া তোর উপায়ও নাই, কারণ ও তো আসলে, এবং আরেকটা ব্যাপার না, ওর আসলে নবীজিকে জানতেই হবে কেন, বা ও নবীজিকে কেন পড়তে হবে, জানতে হবে সেটা অন্য কারণে। দেখেন, কলকাতার একটা বিরাট মার্কেট আছে বাংলাদেশে, যদি আপনি বইয়ের বাজারে চিন্তা করেন, এখনো তাদের একটা বিশাল মার্কেট আছে। তো বাংলাদেশের রাইটাররা কি করতেছেন, বাংলাদেশের পাঠকরা কি চিন্তা করেন এবং এই দেশের পিপল কি চিন্তা করেন, এটা তো যদি ওর রাইটার না জানে তো মুশকিল আসলে। কারণ দেখেন, ও আসলে যত বছর হলে ওর মার্কেটে, আমাদের বাংলাদেশের মার্কেটে কিন্তু ওর যে এখন যে মার্কেট ইকোনমি কিন্তু কমে গেছে।